আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের সকলের দয়ায় খুবই ভালো আছি। আজ তোমাদের ক্লাস নেব বিভীষণের প্রতি মেঘনাদ, লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। তো তোমাদের প্রথম আমি একটুখানি কথা বলি। কথাটা হলো, তোমরা যখন একটা কবিতা পড়বা, তোমরা সর্বপ্রথম কবি পরিচিতিটা পড়বা। কবির পরিচিতি পড়ার পরে তারপরে পাঠ পরিচিতি পড়বা। কিন্তু আজ আর আমি এত বেশি তোমাদের বকবক করব না, কারণ একটা ক্লাসে যখন বিভীষণের প্রতি মেঘনাদটা শেষ করে দিব, তখন ক্লাসটা একটু বড় হবে। তো যখন ক্লাসটা বড় হবে, তখন মানে অতিরঞ্জিত কথা একটু কম বললাম, মেন কথা তোমাদের পড়াশোনা করাই। ওকে, তাহলে চলো আমরা একটু প্রথমে যে দেখতে পারতেছো যে কে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের এই যে একটা ছক, যে কবি পরিচিতি, তাই তো? কি লেখা আমরা একটু পড়ি। আধুনিক বাংলা কবিতার পথিকৃত কে? মাইকেল মধুসূদন দত্ত। আধুনিক বাংলা কবিতার পথিকৃত কে? মাইকেল মধুসূদন দত্ত। ওকে, তারপর কি বলছে? তিনি 1824 খ্রিস্টাব্দে তিনি 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। যশোর জেলা, আমার বাসাও যশোর জেলায়। তো সাগরদাড়ি আমাদের বাসা থেকে বেশি দূরে না। তো সাগরদাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রাজনারায়ণ দত্ত, মাতার নাম জাহ্নবী দেবী। তার মায়ের নামটা অনেক সময় দেয়। তো তোমরা একটু এগুলো হালকা হালকা করে পড়ে নেবা। কিন্তু এবার বইতে যেহেতু আছে, তো বইয়ের জিনিসগুলো তত বেশি বলারও দরকার নাই। যেমন তিনি কোন কোন ভাষায় দক্ষ ছিলেন। তিনি বাংলা, ইংরেজি, গ্রিক, ল্যাটিন, সংস্কৃতে, হিব্রু, ফার্সি, জার্মান, ইতালিয়ান, তারপরে তামিল, তেলেগু, মানে অনেকগুলো ভাষায় তিনি পণ্ডিত ছিলেন, বুঝছো? তাহলে কি, সে কিন্তু অনেকগুলো ভাষার পণ্ডিত। আমাদের মাইকেল মধুসূদন দত্ত কতগুলো ভাষা শিখছে তাহলে বুঝো। সে বাংলা শিখছে, ইংরেজি শিখছে, গ্রিক শিখছে, তারপরে ধরো এখানে কি বাংলা, ইংরেজি, সংস্কৃত, ইতালি, বহু বহু ভাষা দিছে। তারপরে গ্রিক শিখছে, ল্যাটিন শিখছে, সংস্কৃত শিখছে, হিব্রু শিখছে, ফার্সি, জার্মান, ইতালিয়ান, তামিল, তেলেগু, মানে বা পৃথিবীতে যত কঠিন কঠিন ভাষা আসার যত ভাষার দরকার আছে, সে সব ভাষারই পারদর্শী, বুঝছো? তো এগুলো তোমরা একটু সুন্দরভাবে পড়ে নিবা। তারপরে কি বলছো? মধুসূদনের পূর্বে 1000 বছর বাংলা কবিতার ছন্দ ছিল পয়ার ছন্দ। আগে বাংলা ছন্দ কি ছন্দ ছিল জানো? আগে ছিল পয়ার ছন্দ। কি ছন্দ রচিত হতো? পয়ার, পয়ার ছন্দ। তো পয়ার ছন্দটা কি? পয়ার ছন্দ হলো এক লাইনের সাথে আরেকটা লাইনের মিল আছে, মানে প্রথম লাইনের সঙ্গে দ্বিতীয় লাইনের যে মিল বলে, যেমন মিত্রাক্ষর বা আমরা যেটাকে বলে, যে মনে করো যে যেই মানে ছন্দ যখন মিলে যায়, যে একটা লাইনের সঙ্গে আরেকটা লাইন, কিন্তু সেইখান থেকে আমাদের কবি মাইকেল মধুসূদন দত্ত সে কি করলো? সেই কবিতাটিকে নতুন রূপে অমৃতাক্ষর ছন্দ, সে নতুন একটা ছন্দ আবিষ্কার করলো, অমৃতাক্ষর, মানে একটা লাইনের সঙ্গে আরেকটা লাইন মিল নাই, বুঝছো? তো এটি বাংলা অক্ষরভিত্ত ছন্দের নবরূপায়ণ। ওকে, এবং কি বাংলা চতুষ্পদী কবিতা বা সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। তাহলে মাইকেল মধুসূদন দত্ত কিন্তু অনেক কিছুর প্রথম। তাহলে আমি একটু বলি, এটা হয়তো তোমাদের বইয়ে নাই, আমি বলতেছি, তোমরা শোনো এবং তোমরা নোট করে রাখো। ভাইয়ার ক্লাস যখন করবা, অবশ্যই 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 হাতে টেবিলে বসবা, হাতে খাতা কলম থাকবে, লিখবা, ভাইয়া যেটা বলে লিখবা। ওকে, তাহলে তিনি কিসের কিসের প্রথম? যেমন এখানে বলছে কিসের প্রথম, যে এই যে সনেট, তাই তো? বাংলায় চতুষ্পদী কবিতা বা সনেটের প্রবর্তক সে। তারপরে সে আরো কি, শোনো, বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত কি? বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি। তারপরে আরেকটা বাংলা সাহিত্যের, এই দেখো, বাংলা সাহিত্যের প্রথম বাংলা সাহিত্যের বিদ্রোহী কবিকে? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কিন্তু যদি তোমাদের প্রশ্ন অ্যাডমিশনে কিন্তু এভাবে দিবে যে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবিকে, বা বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী লেখককে বা বিপ্লবের লেখককে, তখন কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। যদি বলে বাংলা সাহিত্যের বিদ্রোহী কবিকে, কাজী নজরুল ইসলাম। যদি বলে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবিকে, তাহলে বলবা মাইকেল মধুসূদন দত্ত। ওকে, তো মাইকেল মধুসূদন দত্ত। আর একটা ইন্টারেস্টিং বিষয় বলি,
মাইকেল মধুসূদন দত্ত এই যে প্রথম পাশ্চাত্যে মানে আমাদের এই যে দেশে আমাদের মনে করো যে গ্রামগঞ্জে সর্বপ্রথম কিন্তু সে প্যান্ট শার্ট কোট মানে কোট টাই প্যান্ট যেগুলো পরি, আমাদের দেশে তো তখন এগুলো ছিল না। মানুষ ধরো যে লুঙ্গি গামছা, তারপরে এই যে শার্ট ফতুয়া এই ধরনের জামা কাপড় পরতো, মানে বাঙালি পোশাক যেটাকে বলে। কিন্তু তিনি বাংলাদেশে বাঙালিদের ভিতরে প্রথম প্যান্ট শার্ট কোট পরে, বুঝছো? এটা কিন্তু খুব একটা মজার জিনিস। তো তিনি তো বললাম যে এটা বাংলা সাহিত্যের সনেটের প্রবর্তক গেল। আর একটা জিনিস কি, তোমরা মাইকেল মধুসূদনের উপাধি তো মাইকেল, এবং তার আরেকটা নাম আছে দত্ত কুলম্ভব কবি। ওকে, কি দত্ত কুলম্ভব কবি। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া দত্ত কুলম্ভব মানে কি? দত্ত কুলম্ভব মানে হলো এই যে মাইকেল মধুসূদন দত্ত, তাহলে উনি কি দত্ত বংশের লোক। যেহেতু যারা দত্ত বংশের লোক যারা কবি হয় তাদের দত্ত কুলম্ব কবি বলে, মানে দত্ত বংশ থেকে আগত কবি, বুঝছো? তাহলে দত্ত বংশ থেকে আগত কবিকে কি বলে? দত্ত কুলম্ব কবি। এবং মাইকেল মধুসূদন দত্তর যে একটা প্রথম যে কাব্যগ্রন্থ ছিল, কাব্যগ্রন্থটার নাম মনে হয় ক্যাপিটিক লেডি, এরকম নাম, হ্যাঁ ক্যাপিটিক লেডি। এই বইটা লিখছিল তখন তিনি ছন্দনাম ইউজ করছিল টিমো টিমোথি পেন পোয়েম, বুঝছো? তিনি তখন কি নাম ইউজ করছিল? টিমোথি পেন পোয়েম। ওকে, তাহলে আমরা চলো আস্তে আস্তে আরেকটু পড়তে থাকি। তো কি বলছে, আধুনিক নাটক তিনি অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার, তিনি একজন অন্যতম শ্রেষ্ঠ নাট্যকারও বটে, বুঝছো? তো তার নাট্যকারের ভিতর কি কি আছে? শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী। ওকে, তো কি আছে? শর্মিষ্ঠা আছে, পদ্মাবতী আছে, কৃষ্ণকুমারী আছে, তারপরে প্রহসন, একে কি বলে? সভ্যতা, গুড় শালিকের ঘাড়ের রোগ তার অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি। এবং তার কাব্যগ্রন্থ, তার প্রথম কাব্যগ্রন্থ কি? তিলোত্তমা সম্ভব কাব্য, এটা তার প্রথম কাব্যগ্রন্থ। আর মেঘনাদ বধ কাব্য। এই যে আজকে আমরা যে কাব্যটা নিয়ে মূলত আলোচনা করব সেটা কি? সেটা হলো মেঘনাদ বধ কাব্য। ওকে, আমরা আজকে আলোচনা করব কোনটা নিয়ে? মেঘনাদ বধ কাব্য নিয়ে। তাহলে এখন আমরা যখন কাব্য নিয়ে আলোচনা করব, তাহলে চলো আমরা মেঘনাদ বধ কাব্য সম্পর্কে আরেকটুখানি পড়ে নিই। ওকে, আরেকটুখানি জেনে নিই, ভাইয়ের কাছ থেকে শুনে নাও। তারপরে আমরা মেন গল্পে ঢুকবো, কবিতায় ঢুকবো। যদিও তোমাদের একটু সময় বেশি লাগতেছে, তবুও মনে করবা যে এই ক্লাসটা যদি ঠিকভাবে করো তো তোমাদের জন্য বিভীষণপতি মেঘনাদ একদম পানি পানি হয়ে যাবে। তো বাংলা সাহিত্যের প্রথম ও একমাত্র সার্থক মহাকাব্য হলো মেঘনাদ বধ কাব্য। এই যে মেঘনাদ বধ কাব্যটা যে আমরা পড়বো, এটা কিন্তু বাংলা সাহিত্যের প্রথম এবং একমাত্র সার্থক মহাকাব্য। বাংলা কিন্তু আর মহাকাব্য সেরকম নাই, বুঝছো? আর মনে করো যে যে আমাদের কায়কোবাদ কিছু লিখছিল মহাশ্মশান, কিন্তু সেগুলো সেইভাবে হয় না। একমাত্র সুন্দর লিখছে কে? আমাদের মাইকেল মধুসূদন দত্ত। আর এই যে মহাকাব্য যে মেঘনাদ কাব্য, এটা হলো রামায়ণ থেকে নেওয়া হয়েছে। কাব্যটিতে 9টি পর্ব আছে আর 2টি খণ্ডে আছে, বুঝছো? 2টি খণ্ড আর 9টা পর্ব আছে। আর এই কাব্যটা সব থেকে ইন্টারেস্টিং বিষয় কি, একদম কাব্যর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই অমৃতাক্ষরে লেখা, বুঝছো? পুরোটাই কিসে লেখা? অমৃতাক্ষরে লেখা। আর কাব্যের কাহিনী হলো 3 দিন আর 2 রাতের কাহিনী। এই যে পুরো কাহিনীটা যাবে ফুল মেঘনাদ বধ কাব্য, এই কাব্যর ফুল কাহিনীটা হলো 3 দিন 2 রাত। যদি আমরা আজকে পড়বো এটা কিছু অংশ, মেঘনাদ বধ কাব্যর বধ একটা অংশ আছে, বধ নামের অংশ, সেই অংশটাই মূলত আমরা আজকে পড়বো, বুঝছো? তাহলে আমরা দেখি আর এখানে কি বলছে। আর বলছে মাইকেল মধুসূদন দত্ত যে কোনো একটা কবির জন্মসাল, মৃত্যুসাল, তার কিছু বিখ্যাত কবিতা বা গল্প, উপন্যাস, এই জিনিসগুলো জেনে রাখবা। এগুলো তোমাদের এইচএসসি তেও কাজে লাগবে, আর অ্যাডমিশনে তো মাস্ট লাগবেই। তো মাইকেল মধুসূদন দত্ত 1873 খ্রিস্টাব্দে 29শে জুন কলকাতায় মৃত্যুবরণ করেন, বুঝছো? তাহলে কি 29শে জুন কোথায় মৃত্যুবরণ করেন? কলকাতায়। কয়টার সময় মারা যায়? বেকাল মানে বিকাল 2টা বা মনে করো দুপুর 2টা, বিকাল তো হয় না, দুপুর 2টার সময় মরে যায়। এবার কলকাতার কোথায় মারা যায়? যে কলকাতা যদি কোথায় মারা যায় বলে, তাই কলকাতা আলিপুর হসপিটালে মারা যায়, বুঝছো? তাহলে এখন আমরা যখন একটা কবিতায় ঢোকার আগে আমরা জানি যে এটা কার কবিতা। এটা হলো বিভীষণের প্রতি মেঘনাদ, মেঘনাদ আর বিভীষণ, রাম রাবণের কাহিনী। তোমরা তো এটা জানো, রাম রাবণের কাহিনী দিয়েই মনে করে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটার মেন সূত্রপাত। তাহলে চলো আমরা এখন মেন পড়ায় ঢুকি। ওকে,
যে কোনো গল্প বা যে কোনো জিনিস শুরু করতে গেলে তোমাকে একটা জানতে হবে যে কবিতাটা কিভাবে শুরু হয়েছে। তুমি যদি প্রথম থেকে পড়তে থাকো যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে জানেন কেমন আসি লক্ষণ পশিল রক্ষ পড়ে হাই তাত উচিত কি তবে কাজ নিকষা সতী তোমার জননী। তো এইভাবে পড়ে তো তুমি আসলে এই জিনিসটা বুঝবে না, তোমার আগে প্রেক্ষাপটটা জানতে হবে, তোমার কল্পনায় এটাকে আগে ভাসাইতে হবে যে তুমি যখন ভিজুয়ালাইজ করবা যে এটা কি হচ্ছে তখন তুমি মেন মজাটা পাবা গল্পের। ওকে, এর জন্য আমরা আগে ইতিহাসটা জানি যে রাম রাবণ কোথা থেকে আসলো, বা এই মেঘনাদ বা কোথা থেকে আসলো, মেঘনাদ কে, বিভীষণ কে, এগুলো আমরা একটু জানি, ইতিহাস জানি। ওকে, আমরা তাহলে একটু ইতিহাসটা পড়ি, চলো। আচ্ছা, তো আমরা চলো ইতিহাসের দিকে আস্তে আস্তে পা বাড়াই। তো ইতিহাসে কি বলছে যে রাজা দশরথ, দশরথ রাজা দশরথের তিনজন রানী আছে। রাজা দশরথের রানী কয়েকজন? তিনজন। আমাদের যেমন মানে বলে যে চারটা বউ মানে বিয়ে করা যায়, তো আগের এখন তো মনে করো কেউ পারে না, কারণ এখন রাজা বলে কেউ নাই, এখন সবই প্রজা। এখন রানী আছে কিন্তু রাজা নাই, সব প্রজা হয়ে গেছে, এখন সবাই মানে বোর কথাই শুনতে হয়। কিন্তু আগে রাজার একটা মূল্য ছিল, রাজা যা বলতো তাই, বুঝছো? সেজন্য রাজা, তুমি যদি রাজা হইতে পারো তাহলে তুমি চারটা বিয়ে করতে পারবা, কিন্তু তুমি যদি রাজা হইতে না পারো, তুমি যদি সেই পর্যায়ে যাইতে না পারো, তাহলে তোমার দ্বারা চার বিয়ে সম্ভব নয়, একটাই কুলাইতে পারবা না, চারটা কবে করবা? তাহলে রাজা দশরথ, আজকে আমি মানে মানে শপথে নিয়েছি তোমাদের বেশি কথা বলবো না, কারণ ক্লাসটা এমনিতেই 40-50 মিনিট হয়ে যাবে। তো রাজা দশরথের তিনজন রানী আছে। কে কে? কৈশল্যা, একজনের নাম কি কৈশল্যা, এই কৈশল্যার ছেলে হলো রাম, কৈশল্যার ছেলে কে? রাম। আর আরেকজন আছে সুমিত্রা, সুমিত্রার ছেলে দুইজন, একজন হলো লক্ষণ আর একজন হলো শতরুঘ্ন। আর আরেকজন রানীর নাম কেকই, কেকইয়ের ছেলের নাম হলো ভরত। ওকে, তাহলে রাজা দশরথের তিনজন রানী আর চার ছেলে। মোটামুটি আমরা রাজা দশরথের কাহিনী জানলাম, তাই তো? তাহলে চলো এবার আমরা লঙ্কার রাজা রাবণের কাহিনী জানি। তো লঙ্কার রাজা রাবণ, রাবণের কাহিনী কি? রাবণের দুই ছেলে, একজনের নাম বীরবাহু, বড় ছেলে বীরবাহু আর ছোট ছেলের নাম কি? মেঘনাদ। তাহলে রাবণের কয় ছেলে? রাবণের দুই ছেলে, বড় ছেলের নাম বীরবাহু, ছোট ছেলের নাম মেঘনাদ। ওকে, তাহলে এবার চলো আমরা রাবণের একটু, রাবণ সম্পর্কে একটু জানি। রাবণের মায়ের নাম কি? রাবণের মা হলো নিকোষা। রাবণের মায়ের নাম কি? নিকোষা সতী। ওকে, সে নিকোষা বলে, দেখবা যে তুমি কবিতায় পড়বা যে নিকোষা সতী তোমার জননী, এরকম একটা লাইন আছে, সহোদর রক্ষ শ্রেষ্ঠ ভ্রাতৃপুত্র বাসবে বিজয়। যদি আমার কবিতাটা বলতে গেলে মুখস্থই হয়ে গেছে। তো রাবণের মায়ের নাম হলো নিকোষা। রাবণের ভাই, রাবণের ভাইয়ের নাম হলো কুম্ভকর্ণ। রাবণের ভাই, একটা ভাই হলো বিভীষণ আর একটা ভাই হলো কুম্ভকর্ণ। রাবণের দুই ভাই, একটা হলো বিভীষণ আর একটা হলো কুম্ভকর্ণ। আর রাবণের বোনের নাম হলো সুপর্ণখা। রাবণের বোনের নাম কি? সুপর্ণখা। আর রাবণের বৈমাত্রীয় ভাই, বৈমাত্রীয় ভাই মানে কি? মানে মা আলাদা, বুঝছো? মানে তাদের বাবার ওই যে বিয়ে, যেমন বৈমাত্র ভাই কিন্তু ওই যে বৈমাত্রীয় ভাই ওই যে আমাদের আর রাম আর লক্ষণ, এরাও কিন্তু বৈমাত্রীয় ভাই। তো এইখানে রাবণেরও বৈমাত্রীয় ভাই একজন ছিল, তার নাম হল কি? কুবের। ওকে, এই প্রশ্নগুলো তার অ্যাডমিশনে আসে, এই জন্য তোমাদের একটু ভাইয়া সাজিয়ে গুছিয়ে দিয়েছে। তো এখন আমাদের যে শুরুর কথা, এখন শুরুর কথা তোমাদেরকে এইভাবে দেখাবো নাকি তোমাদের পড়ে? আচ্ছা, তোমরা দেখো আর আমি বলি, ভাইয়ের মুখের কথাও শোনো, সাথে লেখাটাও দেখো, তাহলে তোমাদের জন্য আরেকটু সহজ হয়ে যাবে। তো রাম লক্ষণ আমরা দেখি, চলো কি বলছে। রাম লক্ষণ এবং রামের স্ত্রী বনবাসে থাকতো, বুঝছো? রাম লক্ষণ আর তার মনে করো যে তার স্ত্রী মানে রামের স্ত্রী, যে এরা কি কোথায় থাকতো? এরা বনবাসে থাকতো। তো বনবাসে যখন থাকতো, থাকার সময় এই যে রাবণের যে বোন, আমরা কিছুক্ষণ আগে তোমাদের পড়ালাম, এই যে রাবণের এই যে বোন, এই যে সুপর্ণখা, এই যে রাবণের বোন যে সুপর্ণখা, এ কি করলো? এ তখন এই যে তার প্রহরী মানে মনে করো যে বডিগার্ড, বডিগার্ডদের নিয়ে কি করলো? ঘুরতে গেল। কোথায় ঘুরতে গেল? বনে ঘুরতে গেল। ওকে, তো বনে ঘুরতে যে মানে রাবণকে দেখে যে প্রথম প্রেম, ওই যে প্রথম দেখায় যে প্রেম যেটাকে বলে, তো এই যে রাবণকে দেখেই তার, সরি মানে রামকে দেখে তার ভালো লেগে গেল সুপর্ণখা। তখন সুপর্ণখা কি করলো? সুপর্ণখা
রামকে বিয়ের প্রস্তাব, প্রেমের প্রস্তাব দিল, বুঝছো? বিয়ের মানে প্রেমে পড়ে যাই কি করলো, বিয়ের প্রস্তাব দিল। কি করলো? বিয়ের প্রস্তাব দিল। তখন রাম কি বললো, রামের তো সীতা খুব সুন্দরী বউ আছে। এখন রাম তো এটা তো মানতে পারে না। রাম তো তোমাদের ভাইয়ের মতন মনে করে যে লয়াল মানুষ খুব, সে তো মানবে না। তো সে বলল যে আমি বিবাহিত। সে কি বলল, যে আমি বিবাহিত, আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। ওকে। তো তখন সুপর্ণখা তো মনে করো যে ভাবলো, যা, রামকে পাইলাম না, তো কি হলো, এইবার সে ধরলো কাকে ধরলো, সে লক্ষণকে ধরলো। তো এইবার সে আবার কি করলো, সুপর্ণখা লক্ষণকে প্রস্তাব দিল। এইবার লক্ষণ বলল যে, লক্ষণ রাজি হয়ে যাইতো যদি তাকে প্রথম প্রস্তাব দিত, তাই না? সে বললো আমার ভাই রিজেক্ট করে দিছে, আর তারপর আমাকে এসে প্রস্তাব দিলি। সে মনে করে যে খুব প্রচন্ড অপমান করছে। আর অপমান আমরা বলি না যে এই আমার এত অপমান করলো যে আমার অপমানে নাক কাটা গেল, বা ও আমাকে এই বললো যে আমার নাক কাটা গেল। তো নাক কাটা মানে আসলে অপমান বুঝাইছে, বুঝছো? মানে এত অপমান করছে যে নাকে কেটে গেছে, মানে এমন বুঝানো। তো যখন সুপর্ণখা বাসায় এসে রাবণকে সব বলল, রাবণকে বললে রাবণ প্রতিশোধ নেয়ার জন্য রামের স্ত্রী সীতাকে তুলে নিয়ে আসলো। কোথায় নিয়ে আসলো? লঙ্কাপুরে। এই যে লঙ্কাপুরে কি করলে নিয়ে আসলো, সীতাকে তুলে নিয়ে আসলো, অপহরণ করে নিয়ে আসলো। যে আমার বোনকে অপমান করছিস, যে তোর ওই বোর জন্য, যা তোর বউরাই আজকে ধরে নিয়ে আসবে, বুঝছো? তো ধরে নিয়ে আসলো। যখন ধরে নিয়ে আসলো তখন রাম ও লক্ষণ কি করলো, লঙ্কায় আক্রমণ করলো। এবারে এই যে দুই জায়গায় যুদ্ধ বেঁধে গেল, বুঝছো? তো তারপরে কি হলো, এ পর্যায়ে লক্ষণ নানা কূটমন্ত্র ছলে কৌশলে রাবণের ভাই বিভীষণকে করায়ত্ত করলো। যে বিভীষণ কে করায়ত্ত করলো, বিভীষণ নিজের পরিবারের সদস্যদের সাথে লঙ্কাবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করলেন, বুঝছো? এই যে বিভীষণ বিশ্বাসঘাতকতা করলো। তো তোমরা সবসময় একটা জিনিস মনে রাখবা, যে বিশ্বাসঘাতকতা এমন একটা জিনিস, যে তুমি দেখো যে পৃথিবীতে কেউ কখনো এই যে বিভীষণ নাম রাখে না। কেউ কিন্তু নিজের নাম বিভীষণ রাখে না। তারপরে কেউ নিজের নাম মির্জাফর রাখে না। তুমি কাউকে দেখবা না যে এই যুগে এসে কারোর নাম মির্জাফর আছে, বা কারোর নাম বিভীষণ আছে, বা মনে করো কারোর নাম আবু জাহেল আছে। মানে যারা নিকৃষ্ট মানুষ তাদের নামটা কেউ কখনো রাখে না। ওকে। তো রামচন্দ্রের সাথে যুদ্ধের মাধ্যমে সহদর, এই যে রামচন্দ্রের সঙ্গে যখন যুদ্ধ হয়, আচ্ছা তোমাদের ভাইয়া এত কিছু দেখা লাগবে না, আমি বলি গল্প আকারে তোমরা শোনো। তো রামচন্দ্রের সঙ্গে যখন যুদ্ধ হয়, যুদ্ধের সময় তখন তার এই যে সহদরের যে কুম্ভকর্ণ, এই যে সহদর মানে কি, সহদর মানে ভাই, সহ উদর মানে একই উদরে যার জন্ম, বুঝছো? সহদর কুম্ভকর্ণ কি মারা যায়। মারা গেলে তখন এই তখন এই দায়িত্ব, তখন এই যে সেনাপতির দায়িত্বটা তখন রাবণ কাকে দেয়, তার ছেলে, বড় ছেলে বীরবাহুকে দেয়। এবার বীরবাহু যুদ্ধ করতে করতে মারা যায়। বীরবাহু মারা যাওয়ার পরে কাকে দেয়, তারপর তার ছোট ছেলে মেঘনাদকে দেয়, বুঝছো? মেঘনাদকে সেনাপতি হিসেবে বরণ করেন। এবার মেঘনাদ যুদ্ধে জয়ী হওয়ার জন্য নিকুম্বেলা যজ্ঞাগার মানে নিকুম্বেলা যজ্ঞাগারে ইষ্ট দেবতার পূজা করে, বুঝছো? ইষ্ট দেবতার পূজা করার জন্য মনস্থির করে। মানে ইষ্ট দেবতার পূজা যদি মেঘনাদ করতে পারে, তো মেঘনাদকে হারানোর মতন কোনো মানে কেউ নাই, যে মেঘনাদকে হারাবে এমন কেউ দুনিয়ায় নাই, যদি নিকুম্বলা যজ্ঞাগারে মেঘনাদ ইষ্ট দেবতার পূজা করতে পারতো। ওকে। তো তখন কি হয়, তখন দেখে যে লক্ষণ, হাজার হাজার লামের ভাইয়ের লক্ষণ হাজার হাজার মানুষের চোখ ফাঁকি দিয়ে, একটা রাজা, বুঝো, একটা রাজার রাজ্যে ফাঁকি দিয়ে যে এসেছে, এটা মায়া দেবী। আর এই যে বিভীষণ হেল্প করছে, এই বিভীষণ হেল্প করছে, এই নিয়ে তাকে ফাঁকি দিয়ে মনে করো যজ্ঞাগারে প্রবেশ করছে। মানে যেখানে মনে করো একটা মানুষ, আমরা যখন নামাজ পড়তে যাই তখন কি আমরা অস্ত্র নিয়ে যাই? আমরা অস্ত্র নিয়ে যাই না। তোমরা যারা হিন্দু ধর্মের আছো, যারা পূজা করতে যাও, তোমরা কি কোনো অস্ত্র নিয়ে যাও না? সেখানে আমরা সব থেকে পাক পাক পবিত্র ভাবে, সব থেকে নর্ম ভদ্র করে আল্লাহর কাছে, আমাদের স্রষ্টার কাছে দাঁড়াই, ঠিক না? তো ঠিক সেরকমও মেঘনা তো ঠিক ওইভাবে সব কিছু রেখে দাঁড়ায়, যে যজ্ঞ করতে যজ্ঞাগারে ঢুকে প্রবেশ করে। তখন এই যে লক্ষণ ঢুকে কি করে, এই যে নিরস্ত্র মেঘনাথের সাথে যুদ্ধের আহ্বান করে, যুদ্ধের ডাক দেয়, তরবারি কোষমুক্ত করে, তরবারি বের করে বলে যে এই মেঘনাথ, আসো আমার সাথে যুদ্ধ করো। কিন্তু তুমি একটা জিনিস দেখবা, যে আমরা অনেক আগে যখন ইতিহাসের বই পড়বা, যে বীররা ছিল, ধরো দুইজন যুদ্ধ করতেছে, একজনের হাতে অস্ত্র নাই, বীর কিন্তু নিরস্ত্র মানুষকে কখনো আঘাত করে না। বীর হলো সমান সমানে লড়ে, বুঝছো? তুমি যদি তুমি যদি বাঘ হয়ে যদি কুকুরের সঙ্গে দৌড় পাল্লা দাও,
তাহলে কিন্তু তুমি নিজের ওয়েটটা বজায় রাখতে পারলা না। তো বীররা এরকমই একটা বীর, মানে কি বীর সবসময় বীরের মতনই থাকবে। ওই নিরস্ত্র মানুষকে বীর কখনো আঘাত করে না, দুর্বল মানুষকে কখনো বীর আঘাত করে না, বীর আঘাত করে সবলকেই, বুঝছো? তো যখন ওরা মেঘনাদ অস্ত্রাগারে প্রবেশে যুদ্ধশাস্ত্র, তখন মেঘনাদ কি করে, মেঘনাদ যুদ্ধশাস্ত্র, মানে মেঘনাদ বলে যে আমি, আচ্ছা আমাকে তুমি সময় দাও, আমি আমি অস্ত্র নিয়ে আসি, তারপরে দেখি দুইজনে লড়বো কে পারে, বুঝছো? কিন্তু লক্ষণ তো সেই সুযোগ দেবে না, কারণ লক্ষণ তো জানে যে ওরে সুযোগ দিলে পারবো না, কারণ ও তো রক্ষ শ্রেষ্ঠ। তারপরে মনে করো যে ও খুব মানে বাসবে বিজয়ী, যারা দেবতার সাথে, দেবতাই যার সাথে পারে না, আমি লক্ষণ কি করবো, তাই না? তো তারপরে কি করলো, তারপরে মনে করো ওই মেঘনাদ পূজার যে বাটি পূজা করতে, দেখবা যে বাটিতে ওই যে অনেক কিছু ঘাস, তারপরে গঙ্গার জল রাখা হয়, তো গঙ্গার জলে যে বাটি আছে, ওই বাটি ধরে চেলে মারছে, বুঝছো? আমরা যে বল যেরকম থ্রো করি না, থ্রো করছে। তো ওই বাটির চেলে মারছে, ওইতেই লক্ষণ অজ্ঞান হয়ে গেছে, বাটির জোরেই লক্ষণ অজ্ঞান হয়ে গেছে। তাহলে বোঝো, যদি সে, যদি বাটির চেলে না মেরে যদি অস্ত্র নিয়ে আসতো, তাহলে লক্ষণের অবস্থা কি হতো? তাহলে এই জিনিসটা এখন যখন বাটি চেলে মারছে, মেরে এইবার সে উঠে যুদ্ধ সাজনা ছিল অস্ত্র নেওয়ার জন্য, যে যেতে যাইতে গেছে, দেখে যে দরজার কাছে তার চাচা বিভীষণ দাঁড়ায় আছে, বুঝছো? এইটা দেখেই তখন মেঘনাদ বুঝতে পারলো যে আসল অপরাধীটা আসলে কে, বা কেন, কিভাবে এই লক্ষণ এই রুমে ঢুকলো। তো এই যে এখন মেঘনাদ আর তার চাচার ভিতরে যে কথোপকথন হবে, এইটাই মূলত বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যগ্রন্থ। তো এই যে ভাইয়ার সুন্দর করে এটা নোট করা আছে যদিও, এখন যে কোনো একটা জিনিস পড়তে গেলে তোমাদের কি করতে হবে, শব্দ জানতে হবে। তুমি যদি শব্দই না জানো, তাহলে তো তুমি পড়তে পারবে না, তাই না? তাহলে চলো আমরা একটু কিছু কিছু শব্দ জেনে নেই। ক্লাসটা আসলে দুইটা ক্লাসে নিতে হবে, একটা ক্লাসে নিলে তোমাদের অনেক বড় হয়ে যাবে, তোমরা ক্লাসটা সেভাবে দেখবা না, এই জন্য আমি এটা দুইটা ক্লাস নেব। তোমরা দেখো যে প্রথম শব্দ অর্থ জানতে হবে, তুমি শব্দ না জানলে কিন্তু তোমার জন্য এই চ্যাপ্টারটা খুব 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 কঠিন, আর শব্দ জানলে তোমার জন্য এই চ্যাপ্টারটা পুরো পানি পানি, বুঝছো? তাহলে কি বলছে, অরিন্দম, অরিন্দম, অরিন্দম মানে কি, অরি মানে হলো শত্রু, অরি মানে কি, অরি মানে শত্রু, আর দম মানে কি, মানে যে দমন করে, তাহলে অরিন্দম মানে কি শত্রুকে দমন করে যে, বুঝছো? মানে অরিকে, অরি মানে শত্রু, তাহলে অরিকে দমন করে যে সে অরিন্দম, মানে মেঘনাথকে বুঝিয়েছে। বিষাদ মানে দুঃখ, পশিল মানে পৌঁছালো, রক্ষপুরে রাক্ষসপুর মানে নিকম্বলা যজ্ঞাগার। তাতো, তাতো মানে আসলে পিতা বা চাচা, বুঝছো? তাতো মানে কি, তাতো মানে হলো পিতা। তো পিতা সমতুল্যকে চাচাই, তো এই জন্য চাচাকে তাতো বলেছে। তার কোন একটা জায়গায় প্রশ্ন যে থাকে, তাতো শব্দের অর্থ কি, পিতাও দিল চাচাও দিল, তুমি যে এতদিন পড়ে আসছো যে মেঘনাথে যে চাচা বলছে যে চাচাকে, তাহলে এটা চাচা দাগাবে না, এটা পিতা দাগাবে। তাতো মানে কি, পিতা, মনে রাখবা, ভাইয়া যেগুলো বলবে এগুলো নোট করে রাখবা। নিকোষা সতী, ওই যে আমি বলছি নিকোষা কার মা, রাবণের মা। রক্ষশ্রেষ্ঠ, রাবণ তো রক্ষশ্রেষ্ঠ, রাক্ষসদের শ্রেষ্ঠ। শুলিশ শম্ভুনিপ মানে শুলপানি মহাদেবের মতন দেবতা একজন। বাসব বিজয়, যে বাসব বা দেবতা ইন্দ্রকে যে জয় করে মেঘনাদ, বুঝছো? মানে বাসব বিজয় করছে, মানে দেবতা ইন্দ্রই যার সাথে পারে না, তার সাথে আর কি। তস্কর, তস্কর মানে হলো চোর, তস্কর মানে কি, চোর। চন্ডাল মানে নিচু জাত বা চামার। আলয় মানে স্থান বা ঘর, আলয় আমরা বললাম। বিদ্যালয় মানে কি, বিদ্যার আলয় মানে বিদ্যার ঘর, বিদ্যার যে ঘর থাকে তা আলয়। তবে গঞ্জি, এটা গাঞ্জি না, এটা গঞ্জি হবে, আমার মনে হয় টাইপিং এ ভুল হয়েছে। গঞ্জি মানে তিরস্কার। রামানুজ, অনুজ মানে কি, অনুজ মানে ছোট, ওকে, অনুজ মানে কি ছোট, তাহলে রামানুজ মানে কি, রামের ছোট ভাই, রামের ছোট ভাইকে লক্ষণ। সমন ভবন, সমন ভবন মানে কি, জমালয়, সমন ভবনে মানে জমালয়। ভঞ্জিব, ভঞ্জিব মানে মোচন করিব। আহব, আহব মানে কি, আহব মানে হলো যুদ্ধ দ্বারা, ওকে, আহব মানে যুদ্ধ দ্বারা। এখন তোমাদেরকে এখান থেকে পড়াবো নাকি, আচ্ছা এখান থেকে পড়াই দিই, বই থেকে দরকার কি। তো কি বলছে এতক্ষণে, এইক্ষণ এই যে অরিন্দম এবার বলতেছে, বুঝছো? তার চাচাকে, যখন ওই চাচাকে ধরো দরজায় দেখছে, ওইটা দেখেই ধরো চাচা আর ভাইপোর কথা বলছে। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, মানে অরিন্দম এতক্ষণে বিষাদে বললো, বুঝছো? অরিন্দম কি, ওই যে প্রথম বললাম যে অরিকে যে জয় করছে। জানিনু মানে জানিনু মানে বুঝলাম, এখন জানলাম, কেমনে আসি লক্ষণ পশিল, পশিল মানে পৌঁছালো, রক্ষপুরে, রাক্ষসপুর মানে এই যে যজ্ঞাগারে। এই যে আমি এই জন্য কিন্তু প্রথম আমি এই যে তোমাদের এই যে শব্দ অর্থ পড়িয়ে দিয়েছি, যাইতে তোমরা জিনিসটা
বুঝতে পারো। ওকে, হাই তাতো, হাই তাতো, তাতো মানে কি বলছি, তাতো মানে কিন্তু পিতা, কিন্তু এখানে পিতা মানে কি, চাচা তো পিতারই সমতুল্য, তাই না? এই জন্য বলছে হাই তাতো, হাই চাচা, উচিত কি তবে কাজ, উচিত কি তব মানে তোমার কি এটা উচিত হয়েছে এই কাজটা করা? নিকুষা সতী তোমার জননী, মানে তোমার মা নিকুষা সতী, নিকুষা সতীর সন্তান হয়ে তুমি এরকম কাজ করলে? তাহলে এই জিনিসটাই যে পাশে আমি তোমাদের জন্য ব্যাখ্যা আমি লিখে রাখছি যাতে তোমাদের খুব সহজে তাড়াতাড়ি ক্লাস নিতে পারি। তো কি বলছে, মানে মেঘনাদ বিষাদ মুখে তার চাচাকে বলতেছে যে এতক্ষণে বুঝলাম কিভাবে লক্ষণ রাক্ষসপুরে প্রবেশ করলো। মানে এই জিনিসগুলো বলে আসলে কি করতেছে মূলত, মনে করো যে লক্ষণ তোমাদের ইয়া দিচ্ছে, মানে লক্ষণ তার চাচা মেঘনাথকে ধরো যে ধিক্কার জানাচ্ছে, বুঝছো? যাতে তুমি বিশ্বাসঘাতকতা করলে এইভাবে, এই জন্য ধরো ধিক্কার জানাচ্ছে, বুঝছো? তো তারপরে কি বলছে, সহদর রক্ষশ্রেষ্ঠ শুলিশ শম্ভুনিপ, শুলিশ শম্ভুনিপ কুম্ভকর্ণ ভ্রাতৃপুত্র বাসব বিজয়, মানে বলছে যে সহদর রক্ষশ্রেষ্ঠ, মানে সহদর মানে ভাই, বলছে তোমার ভাই হলো রক্ষশ্রেষ্ঠ, রাক্ষস কুলের সেরা যে, মানে রাবণের কথা বলতেছে। শুলিশ শম্ভুনিপ কুম্ভকর্ণ, মানে বলছে শূলপাণি দেবতার মতন কুম্ভকর্ণ তোমার ভাই, ভ্রাতৃপুত্র মানে তোমার ভাইয়ের ছেলে, মানে নিজের কথা বলছে, বাসুব বিজয়, তোমার ভাইয়ের ছেলে বাসুব বিজয়, তুমি এরকম একটা বংশের লোকে তুমি এরকম বিশ্বাসঘাতকতা কাজ করতে পারলা? যে বিভীষণের কৃতকর্মের জন্য অপরাধ বোধ মনোভাব সৃষ্টির জন্য মেঘনাদ এসব কথা বলছে, বুঝছো? না, মেন বই থেকে না পড়ালে আসলে আমিও মজা পাচ্ছি না তোমাদের পড়িয়ে। তো চলো আমরা যতটুকু বললাম এতক্ষণ অরিন্দম কহিলা বিষাদে জানি কেমন আসে লক্ষণ প্রশ্ন, এই যে রক্ষশ্রেষ্ঠ বাসব বিজয় এই পর্যন্ত পড়ছি, তাই তো? তারপরে কি বলছে, নিজ গৃহপথ, মানে নিজের যে গৃহপথটা তা তো চাচা দেখাও তস্কর রে, দেখাও চোর রে, মানে বলছে তোমার নিজের ঘর তুমি চোরকে দেখাচ্ছ। চন্ডাল রে বসাও আনি রাজার আলয়ে, মানে কি, চন্ডাল মানে কি, চামার, মানে বলছে যে চামারকে তুমি রাজার আলয়ে নিয়ে আসছো, রাজার আলয়ে বসাচ্ছ, রাজার বাসায়। কিন্তু নাহি গঞ্জি তোমা গুরুজন তুমি, মানে কিন্তু নাহি গঞ্জে মানে কি তোমাকে তিরস্কার করতেছে না, কারণ তুমি গুরুজন, পিতৃতুল্য, পিতার মতন, পিতৃতুল্য, ছাড়ো দ্বার যাব অস্ত্রাগারে, মানে বলছে তুমি কিন্তু নাহিগঞ্জি তোমার, তোমাকে কোনো তিরস্কার দেয় না, গুরুজন তুমি, তুমি তো গুরুজন, পিতৃতুল্য, পিতার মতো, ছাড়ো দ্বার মানে তুমি দ্বার দরজাটা ছেড়ে দাও, যাব অস্ত্রাগারে, আমি অস্ত্রাগারে যাব মানে অস্ত্র আনতে যাব, পাঠাইব রামানুজ রে সমন ভবনে, মানে রামানুজকে, রামানুজ হলো রামের এই যে ছোট ভাই লক্ষণ, তা লক্ষণকে কোথায় পাঠাবে, সমন ভবনে, বুঝছো? লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে, মানে লঙ্কার কলঙ্ক কেন বলছে, যে লঙ্কায় যে এরকম একটা মানুষ এইভাবে ঢুকে পড়ছে, এরকম রাজার বাসায় যখন ঢুকে পড়বে তখন আমরা কি বলবো, যে রাজার তাহলে সেফটি নাই, এটা একটা কলঙ্ক না? তো এই কলঙ্কটাকে কিভাবে মোচন করে, ভঞ্জিব আহবে মানে কি, যুদ্ধ দ্বারা, মানে সে বলছে চাচা তুমি ছেড়ে দাও, মানে এত কিছুর পরও দেখবা যে মেঘনাথ তার চাচাকে কিন্তু তিরস্কার করতেছে না, উল্টো তার চাচাকে সম্মান করতেছে, বলছে তুমি পিতার সমতুল্য, চাচা তোমাকে অনুরোধ করতেছি তুমি দরজা থেকে সরে যাও, তাই না? তো এইভাবে মনে করো যে সে তার চাচাকে সরে যেতে বলতেছে। তো আজকে ক্লাসটা প্রায় 30 মিনিট যেহেতু হয়ে গেছে, আজকের ক্লাসটা আর আমি আর নেব না, নেক্সট ক্লাস সামনের দিনে আমি মেন কবিতাটা তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেব। আজকে হলো তোমাদের কবি কবি পরিচিতিটা একটু বেশি বড় হয়ে গিয়েছে, তবু এটা তোমাদের অনেক হেল্প হবে বিশেষ করে অ্যাডমিশনের জন্য। আর তোমাদের নেক্সট ক্লাস এবং আমি ইনশাল্লাহ আমি রেকর্ড করে রাখবো, রেকর্ড করে আমি তোমাদের কালকেই দিয়ে দিব, ওকে, তোমাদের সমস্যা নাই। আচ্ছা, আসসালামু আলাইকুম।